একের দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিয়ে দিয়েছে। এখান থেকে চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে সেটা বলতে হবে। পরিযায়ী শ্রমিকের সংখ্যা দেওয়া রয়েছে 5000 ইন্টু 11/10 মাথায় 3 আছে। প্রথমে এটিকে আমরা পি ইন্টু 1 প্লাস r/100 মাথায় n এই আকারে সাজাবো। তাহলে এখানে রয়েছে 5000, এখানে এই 11টাকে মানে 11টাকে ভেঙে লেখা যায় 10 প্লাস 1/10 মাথায় 3। এবার এটাকে আলাদা করে দেবো, 5000 এটা আলাদা করলে হবে 10/10, কেটে কুটে হবে 1 প্লাস এখানে 1/10 হবে মাথায় 3। এবার এখানে লক্ষ্য করো নিচে দেখো 100 আছে, তাহলে এখানে একটা শূন্য বাড়িয়ে দিলাম, এখানে একটা শূন্য বাড়িয়ে দিলাম এবং ওপরে একটা শূন্য বাড়িয়ে দিলাম। তাহলে দেখো এটাকে এখন দেখো এই ফর্মে আমরা সাজিয়ে নিয়েছি, এই ফর্মে সাজিয়ে নিয়েছি। তাহলে তুলনা করলে দেখো আমরা পির মান পাবো 5000, আর এর মান পাবো 10% এবং এন এর ভ্যালু পাবো সময় হচ্ছে 3 বছর। তাহলে এখানে যেহেতু এখানে প্লাস আছে তাহলে সুদের হারটা কিন্তু 10 বছর বেড়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো অপশান সিতে দেখো রয়েছে, অপশান সিতে রয়েছে প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়। তাহলে অপশান সিটা হবে উত্তর, অপশান সি হবে উত্তর, অপশান সি হলো উত্তর। দুইয়ের প্রশ্ন, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে কোনটি সত্য নয় সেটা বলতে হবে। তাহলে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি রয়েছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতি রয়েছে। ক্রমিক সমানুপাতি থাকলে আমরা জানি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি হয়, সমান একটা কে ধরে নিলাম যেখানে কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো প্রথমটার সাথে যদি আমরা লাস্টেরটা নিয়ে নিই, এই এ বাই বির সাথে যদি কে নিই তাহলে এখান থেকে দেখো আমরা এর মান পাবো বিকে, তাহলে আমাদের এ হয়ে যাবে বিকে এবং বি হয়ে যাবে সিকে এবং ডি হয়ে যাবে এখানে সি হবে, সি হয়ে যাবে ডিকে। তাহলে এখানে আমরা এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে এখানে আমরা পাবো বির জায়গায় তার আগে এইখানে সির জায়গায় আমরা বসিয়ে দেবো, সির জায়গায় এখানে ডিকে বসিয়ে দেবো। তাহলে এটা পাবো ডি কে স্কোয়ার পাবো, তাহলে এখানে পাবো ডি কে স্কোয়ার এবং ওপরে যদি বসাই বি কে এখানে রয়েছে, এখানে যদি বির ভ্যালুটা বসালে কত হবে ডি কে কিউব। তাহলে এই যে মানগুলো পেয়েছি এই মানগুলো প্রতিটি যে অপশান রয়েছে এ বি সি ডি প্রতিটি অপশানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে দেখবো বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে কিনা দেখবো। তাই এটা আরও একভাবে অন্যরকমভাবেও করা যায়। এখানে লক্ষ্য করো এই যে অপশান সিটা রয়েছে, সিটার দিকে তাকাও, এখানে সিতে দেখো এ প্লাস বি রয়েছে, এখানে এ প্লাস বি রয়েছে। তাহলে যদি এ প্লাস বি থাকে তাহলে এখানে দেখো এতেও দেখো ডি আছে আর বিতেও একটা ডি আছে। তাহলে এখানে দেখো দুটো ডি মিলে এখানে কিন্তু ডি থাকবে, এখানে ডি থাকবে, একটা ডি পাবো। সি প্লাস ডির ক্ষেত্রেও একটা ডি পাবো আর ডি প্লাস এর ক্ষেত্রে একটা ডি পাবো। তাহলে বাম দিকে দেখো তিনটে ডি পাচ্ছি, তিনটে ডি মানে বাম দিকে কিন্তু ডি কিউব, ডির মাথায় 3 আসছে। ডান দিকে দেখো এখানে দেখো এ বি আছে, এ বি আছে, তাহলে দুটো ডি থাকবে, এতেও একটা ডি থাকবে বিতেও একটা ডি থাকবে। তাহলে এখানে ডি ইন্টু ডি মানে ডি স্কোয়ার পাচ্ছি, এখানেও ডি স্কোয়ার এবং এই সিডির ক্ষেত্রেও ডি স্কোয়ার। তাহলে ডান দিকে দেখো ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করে ডি স্কোয়ারই পাবো। তাহলে বাম দিকে হচ্ছে ডি কিউব আর ডান দিকে হচ্ছে ডি স্কোয়ার, তাহলে এটা তো কোনোদিন সমান হচ্ছে না। সেই জন্য অপশান সিটা কিন্তু দুদিকটা সমান নয়, অপশান সি দুদিকে সমান নয়, সেই জন্য অপশান সি কিন্তু সত্য নয়, এই জন্য অপশান সি হলো উত্তর। এটা আরেকভাবে করা যায়, ওই বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে কিনা চেক করেও করা যায়। তাহলে এখানে অপশান সি হলো উত্তর। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ্য কিন্তু সর্বসম নয়? সদৃশ্য আর সর্বসম এই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে। সদৃশ্য মানে কি? সদৃশ্য মানে একই রকম দৃশ্য, মানে একই রকম দেখতে, একই রকম দেখতে মানে আকৃতিটা সমান, আকৃতি সমান, একই রকম দেখতে আকৃতি সমান, মানে দুটো ত্রিভুজ একই রকম দেখতে। আর সর্বসম, সর্বসম মানে হচ্ছে সব দিক থেকে সমান, মানে আকার সমান, আকার সমান। আর সদৃশ্য মানে আকৃতি সমান। তাহলে এখানে দেখো কি রয়েছে,
বলেছে ত্রিভুজ দুটি সদৃশ্য হবে কিন্তু সর্বসম নয়। তাহলে সদৃশ্য হবে মানে আকৃতি সমান হবে কিন্তু আকারটা সমান হবে না। তাহলে আকৃতি এক আর আকার আলাদা, সেটা রয়েছে অপশান বিতে। তাহলে অপশান বি হলো উত্তর, অপশান বি হবে উত্তর, অপশান বি হলো উত্তর, অপশান বি হলো উত্তর। পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, আর একক বহিঃব্যাসার্ধ এবং আর একক অন্তঃব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধগোলাকৃতি বাটির সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে একটা অর্ধগোলাকৃতি ফাঁপা বাটি রয়েছে, তাহলে ছবি আঁকতে হবে। অর্ধগোলাকৃতি একটা ফাঁপা বাটি এঁকে নেব। তাহলে এইভাবে একটা অর্ধগোলাকৃতি বাটি হবে। এবার যেহেতু ফাঁপা বলে তাহলে ভেতরেও একটা থাকবে, ভেতরেও একটা এরম ভাবে ছবি হবে এরম। এটা হচ্ছে অর্ধগোলাকৃতি ফাঁপা বাটি। তাহলে এর ভেতরের দিকে ব্যাসার্ধ হচ্ছে মানে ভেতরের ব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ হচ্ছে ছোট আর, এবং বাইরের ব্যাসার্ধ মানে বহিঃব্যাসার্ধ হচ্ছে বড় আর। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে। সমগ্র তল মানে কি? পুরো তল, যে যে তলগুলো আমরা স্পর্শ করতে পারবো। তাহলে এটি লক্ষ্য করো তো, এই যে বাইরের যে তলটা আছে, এই যে তলটা, এই তলটা, এই তলটা আমরা স্পর্শ করতে পারবো। তাহলে এই তলের ক্ষেত্রফল কত হবে? বাইরের, এটা বক্রতল, বাইরের বক্রতল, তাহলে বাইরের বক্রতলের ক্ষেত্রফল আমরা কত জানি? বাইরের বক্রতলের ক্ষেত্রফল আমাদের বার করতে হবে। বাইরের বক্রতল ক্ষেত্রফল হবে আমরা জানি 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার। তাহলে এটা হবে 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার হবে, 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। কারণ বাইরেরটা, এটা হচ্ছে বাইরেরটা। এবার ভেতরটাও দেখো আমরা স্পর্শ করতে পারবো, ভেতরেরটাও স্পর্শ করতে পারবে, ভেতরেরটা। তাহলে ভেতরের এই মানে পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2 পাই ছোট আর স্কোয়ার। তাহলে এটা হবে 2 পাই ছোট আর স্কোয়ার। এবং আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে ওপরের যে পার্টটা রয়েছে ফাঁপা, তো ওপরের যে পার্টটা রয়েছে, ওপরের যে পার্টটা রয়েছে, ওপরের পার্টটা, এই ওপরের এই চারদিকের পার্টটা কিন্তু আমরা স্পর্শ করতে পারবো, চারদিকের পার্টটা। তার মানে ছবিটা যদি আঁকা যায়, তাহলে ওপরের পার্টটাকে আঁকলে এরমভাবে বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত, এটা ছোট আর এটা বড় আর। তাহলে এইটুকু দেখো, এইটুকু পার্টকে দেখো আমরা টাচ করতে স্পর্শ করতে পারবো, এইটুকু পার্ট, এইটুকু পার্ট মাঝের পার্টটা। তাহলে মাঝের এরিয়া কত হবে? বৃত্তের এরিয়া মানে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বড়টার ক্ষেত্রফল তো ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। তাহলে পাই আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার। তাহলে এগুলোকে যোগ করে দিলে হবে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই বড় আর স্কোয়ার প্লাস 2 পাই ছোট আর স্কোয়ার প্লাস পাই বড় আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার। এটা হিসাব ক্যালকুলেশন করলে যেটা সেটা উত্তর। এখানে দেখো 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার আছে, এখানে আবার 2 পাই, এখানে শুধু পাই আর স্কোয়ার আছে ক্যাপিটাল আর। তাহলে যোগ করলে হবে 3 পাই, যোগ করলে হবে 3 পাই বড় আর স্কোয়ার। আর এটা দেখো 2 থেকে একটা বাদ গিয়ে হবে মাইনাস প্লাস 2 মাইনাস 1 মানে 1 পড়ে থাকবে প্লাস পাই ছোট আর স্কোয়ার। তাহলে 3 পাই বড় আর স্কোয়ার প্লাস 2 পাই প্লাস পাই ছোট আর স্কোয়ার, এটা হচ্ছে উত্তর। তাহলে এখানে কোথায় রয়েছে? এখানে দেখো অপশান দেখো বিতে আছে, অপশান বি হলো উত্তর। এই বিতে দেখো রয়েছে, অপশান বিতে আছে এখানে। তাহলে অপশান বি হলো উত্তর। পরের প্রশ্ন, 5এর প্রশ্ন, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে, তবে কোণের পরিমাপ কত হবে সেটা বলতে হবে। তাহলে একটা রশ্মি আমরা এঁকে নেবো। এরকম একটা রশ্মি আছে, এই রশ্মিটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, মানে এরমভাবে ঘুরে 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 আবার একই জায়গায় পৌঁছে যাচ্ছে। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বৃত্তের কেন্দ্রে? 360 ডিগ্রি। এবারে যেহেতু ঘড়ির কাঁটার দিকে কোণটা রয়েছে, তাহলে এটা নেগেটিভ সাইন হবে, মানে ঋণাত্মক সাইন হবে। আমরা জানি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক অর্থাৎ পজিটিভ সাইন হয়, এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ সাইন হয়। তাহলে এখানে কোণটা হবে মাইনাস 360 ডিগ্রি। তাহলে যেহেতু মাইনাস আছে তার মানে কি কমে গেছে, এটা কমে গেছে। তাহলে উত্তর হবে 360 ডিগ্রি কমে যাবে। তাহলে এখানে দেখো সিতে রয়েছে 360 ডিগ্রি কমে যাবে। তাহলে অপশান হচ্ছে সি হলো উত্তর। পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স রয়েছে x1 বার
এবং পরবর্তী 20 জনের গড় বয়স x2 বার হলে 35 জনের গড় বয়স বার করতে হবে। তাহলে এখানে 15 জনের গড় বয়স দেওয়া রয়েছে, 15 জনের গড় বয়স দেওয়া রয়েছে x1 বার, তাহলে সমষ্টি কত হবে 15 ইন্টু x1 বার। আবার 20 জন রয়েছে, 20 জনের বয়সের গড় দেওয়া রয়েছে x2 বার, তাহলে সমষ্টি কত হবে 20 ইন্টু x2 বার। তাহলে টোটাল কতজন রয়েছে 15 জন প্লাস 20 জন, এদের বয়সের সমষ্টি কত হবে 15x1 প্লাস 20x2। তাহলে এদের গড় কত হবে, গড় হবে এই 15x1 প্লাস 20x2, এটাকে এই যে টোটাল যে নাম্বারটা 15 প্লাস 20 এটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে পাবো 15 প্লাস 20। এটি হচ্ছে 35 জনের গড়। এটা দেখো রয়েছে অপশান ডিতে, তাহলে অপশান ডি হলো উত্তর। এটা দেখো ডিতে রয়েছে, তাহলে ডি হলো উত্তর, ডি হলো উত্তর। পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সাব্বা ও দীপকের অংশীদারি কারবারে দীপকের মূলধনের আনুপাতিক ভাগার দিয়েছে 2/7, তাহলে আনুপাতিক ভাগাটা দিয়েছে 2/7। এটা কার আনুপাতিক ভাগা দিয়েছে দীপকের, দীপকের মূলধনের আনুপাতিক ভাগাটা দিয়েছে 2/7। তাহলে চেয়েছে দীপকের মূলধন সাব্বার মূলধনের কত গুণ সেটা বার করতে হবে। তাহলে আনুপাতিক ভাগার থেকে আমরা পাই, আনুপাতিক ভাগার থেকে লিখতে পারি 2 বা এটাকে লেখা যায় 7 টাকা ভাঙা যায় 2 প্লাস 5। তাহলে 2টা কিন্তু এসছে দীপকের জন্য, উপরে দীপকের উপরে 2 আছে, তাহলে এটা হবে সাব্বারের জন্য এই 5টা এসছে। তাহলে তাহলে দীপক আর সাব্বার এদের অনুপাতটা হবে, মূলধন অনুপাত 2:5 হবে। তার মানে দীপক বাই সাব্বার এটা হচ্ছে 2/5। এখানে দেখো দীপকের মূলধনটা বার করতে হবে, তাহলে দীপক বার করলে দীপক গুণ করলে হবে, কোনাকুনি গুণ করলে 5d সমান 2s, তাহলে এখান থেকে d হবে 2/5s। অর্থাৎ দীপকের মূলধন হবে, দীপকের মূলধনটা হবে 2/5 ইন্টু এক্স এস, মানে সাব্বারের মূলধনের 2/5 অংশ, 2/5 অংশ। তাহলে এখানে উত্তরটা লিখব 2/5 অংশ, এখানে হবে 2/5 অংশ, 2/5 গুণ, এটি হচ্ছে উত্তর। 2 দাগের প্রশ্ন, এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের মধ্যে সম্পর্কিত মানগুলি এটা দেওয়া রয়েছে, এক্স ওয়াই একটা টেবিল দেওয়া রয়েছে, তাহলে এক্স ও ওয়াই কী ভেদে আছে সেটা বার করতে হবে। প্রথমত সহজ উপায় দেখো একেবারে, এখানে দেখো এক্স এর মান 5, এখানে এক্স এর মান 4, তাহলে এখানে দেখো কমে গেছে, 5 থেকে কমে দেখো 4 হয়েছে। তাহলে আবার লক্ষ্য করো এখানে 10, নিচে দেখো ওয়াইয়ের মান দেখো 10 12, তাহলে 10 থেকে 12 হয়েছে, তাহলে এটা বেড়ে গেছে। তাহলে ওপরে দেখো কমেছে আর নিচে দেখো বেড়েছে, তাহলে বিপরীত হচ্ছে, তাহলে এটা ব্যস্ত ভেদ হবে উত্তর, ব্যস্ত ভেদ। বা এটা আরেকভাবে করা যায়, লক্ষ্য করো এখানে গুণ করা যায়, এই 5 আর 10 গুণ করলে হবে 50, এখানে গুণ করো 12.5 আর 4 গুণ করলে এটাও 50, এখানে 25 2 50, আর এখানে 6.25 ইন্টু 8 করলে এটাও 50। তাহলে এক্স ইন্টু ওয়াই সব মানগুলো হচ্ছে 50। তাহলে যখন গুণ করে, যখন চলরাশি যখন গুণ করে যখন একটা নির্দিষ্ট ধ্রুবক মান পাওয়া যাবে, তখন অনুপাতটা হবে ব্যস্ত অনুপাত, ব্যস্ত ভেদ, তখন ভেদ হবে ব্যস্ত। তাহলে এখানে উত্তরটা হবে ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে, ব্যস্ত ভেদ হবে উত্তর। পরের প্রশ্ন, কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি ড্যাশ। তাহলে একটা চতুর্ভুজ আছে, একটা চতুর্ভুজ এঁকে নেব, একটা চতুর্ভুজ এঁকে নেব, তাহলে এখন এর এই কোণের লম্ব সমদ্বিখণ্ড, এই কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম, এবং এই কোণের সমদ্বিখণ্ডক আঁকবো, এবং এই ওপরে ওর এই কোণটার সমদ্বিখণ্ডক এঁকে নেব, এই কোণটার সমদ্বিখণ্ডক আঁকবো, এবং এইখানে যে কোণটা রয়েছে এই কোণটারও সমদ্বিখণ্ডক আঁকবো। তাহলে সমদ্বিখণ্ডকগুলি যে চতুর্ভুজ গঠন করবে সেটি কী ধরনের চতুর্ভুজ সেটা বলতে হবে। এই চতুর্ভুজটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ, কারণ এই চতুর্ভুজের বিপরীত কোণগুলো এই কোণ এবং এর বিপরীত কোণ, এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি, এটা প্রমাণ করা যায়। সেজন্য চতুর্ভুজটি হবে বৃত্তস্থ চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানে হবে বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, নিচে লিখি বৃত্তস্থ চতুর্ভুজ।
চতুর্ভুজ, এটি হচ্ছে উত্তর। 6 দাগের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রাকার টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষের চারপাশে টুকরোটি একবার পূর্ণ আবর্তনের ফলে যে ঘনবস্তু তৈরি হয় তা হলো, সেটা বলতে হবে। তাহলে একটা আয়তকার টুকরো আছে, আমি আয়তকার টুকরোটা কিরকমভাবে আঁকলাম, এরকম একটা আয়তকার টুকরো আছে। তাহলে দৈর্ঘ্যকে অক্ষ করে, মানে এই দৈর্ঘ্যকে অক্ষ করে যদি একবার ঘোরানো যায়, পূর্ণ আবর্তনে যদি ঘোরানো যায়, তাহলে এটা একটা লম্ববৃত্তাকার চোঙ হবে, এরকমভাবে একটা চোঙ পাওয়া যাবে। তাহলে উত্তরটা হবে লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার চোঙ। পরের প্রশ্ন, 5 প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্মকোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি একটি ড্যাশ অনুপাত, সেটা বার করতে হবে। তাহলে কোসাইনের, সূক্ষ্মকোণের কোসাইন অর্থাৎ কস থিটা, আমরা জানি কস থিটা সমান কত হয়, কস থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ। এবারে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ওপরটা হয় লম্ব, এটা হবে ভূমি, এবং ওপরে হবে অতিভুজ, এটা হবে অতিভুজ। তাহলে দেখবে আমরা সবসময় জানি এই অতিভুজটা সব থেকে বড় হয়, এটা সব থেকে বড় হয়, তাই তো? তাহলে নিচে দেখো বড়, নিচে আছে বড়, তাহলে নিচে হচ্ছে বড় আর ওপরে হচ্ছে ছোট। তাহলে এইরকম অনুপাতকে কি বলা হয়, এরকম অনুপাতকে বলা হয় লঘু অনুপাত, লঘু অনুপাত। তাহলে আমাদের উত্তর হবে লঘু অনুপাত, যেহেতু ওপরে ছোট নিচে বড়, তাহলে লঘু অনুপাত। পরের প্রশ্ন, 6 প্রশ্ন, পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে, 4 জন করেছে 15, 2 জন করেছে 10 এবং 11 স্কোর করেছে 2 জন। তাহলে খেলায় স্কোরের সংখ্যাগুলোর মান বলতে হবে। তাহলে এই যে যেগুলো দেওয়া রয়েছে, এটাকে একটা টেবিল আকারে লিখতে পারলে খুব ভালো হয়। তাহলে প্রথমে স্কোর লিখবো, আর নিচে খেলোয়াড়ের সংখ্যা, সেটা হচ্ছে জোন, জোন লিখলাম। দেখো প্রথমে বলে দিয়েছে 5 জন 7 স্কোর করেছে, তাহলে 5 জন 7 স্কোর করেছে। পরেরটা বলে দিচ্ছে 4 জন করেছে 15 স্কোর, 4 জন করেছে 15 স্কোর। আর তারপরেরটা বলে দিয়েছে 2 জন করেছে 10 স্কোর, তাহলে 2 জন করেছে 10 স্কোর, তাহলে 2 জন করেছে স্কোর 10। আর লাস্টটা কি বলেছে, 11 স্কোর করেছে 2 জন, এখানে ঘুরিয়েছে কিন্তু স্কোরটা কিন্তু 11 করেছে 2 জন। তাহলে এখানে হবে, এখানে হবে 2 জন করেছে 11 স্কোর। তাহলে স্কোরের সংখ্যাগুলো মান চেয়েছে, তাহলে কোন স্কোরটা বেশি জন করেছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে লক্ষ্য করো 7 স্কোর দেখো 5 জন করেছে, তাহলে নিচে দেখো সব থেকে বড় কোনটা, 5, তাহলে নিচে সব থেকে বড় হচ্ছে 5, তাহলে স্কোরের সংখ্যাগুলোর মান হবে 7, তাহলে সংখ্যাগুলোর মান হবে 7, এই 7টা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন রয়েছে, 1 প্রশ্ন, কোনো টাকার 1 বছরের, কোনো টাকার 1 দিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদ 10%। এখানে দেখো সুদটা কিন্তু বলে দেওয়া নেই, কত লেখা আছে, এটা কিন্তু ভুল কোশ্চেন, ভুল প্রশ্ন। এখানে একটা পয়সাটা দেওয়া উচিত ছিল, এখানে একটা কোশ্চেনে এখানে পয়সাটা দিতে হতো। যাই হোক, তাহলে 1 কোশ্চেনটা ভুল আছে। 2 কোশ্চেন এসো, একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজের মধ্যে একটি বাস্তব এবং অপরটি বাস্তব নয়। আমরা জানি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতির ক্ষেত্রে আমরা জানি ডি যদি নিরূপক যদি জুড়ে হয়ে যায়, তাহলে দুটি বীজ যেটা রয়েছে, দুটি বীজ সমান হবে এবং বাস্তব হবে, সমান ও বাস্তব, দুটো বীজই সমান ও বাস্তব হবে। আর যদি নিরূপক যদি 0 থেকে বড় হয়ে যায়, তাহলে দুটো বীজ অসমান হবে ও দুটো বীজ বাস্তব হবে। আর নিরূপক যদি 0 থেকে ছোট হয়ে যায়, 0 থেকে যদি ছোট হয়ে যায়, তখন জানি দুটো বীজই অবাস্তব হবে। তাহলে একটা বাস্তব একটা অবাস্তব, এরকম তো কোনো অপশন আমরা পাইনি, তাহলে এটা মিথ্যা হবে, তাহলে 2 নম্বরটা হয়ে গেল মিথ্যা। 3 নম্বরে চলো, কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। সর্বসম মানে আকারটা সমান হবে, সর্বসম, সর্বসম মানে আকারটা সমান হবে, আকার সমান, আকার সমান হলে সর্বসম বলা হয়।
তাহলে কয়েকটি ভিন্ন বৃত্ত, তাহলে আমি দেখো বৃত্ত আঁকছি, দুটো বৃত্ত আঁকছি, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ আঁকতে হবে, তাহলে একটা অর্ধবৃত্ত আঁকি। অর্ধবৃত্তস্থ কোণ এই কোণটা, তাহলে এখানে আমরা এই কোণটা জানি 90 ডিগ্রি। এবং এই বৃত্তের ক্ষেত্রে লক্ষ্য করো, এই যে বৃত্ত এর অর্ধবৃত্ত আঁকলে এরকমভাবে হবে, অর্ধবৃত্তস্থ কোণ এইটা, এটাও 90 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো দুটো বৃত্তের দেখো অর্ধবৃত্তস্থ কোণ সমান, দুটো বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান, কিন্তু বৃত্তগুলি ভিন্ন। সেজন্য দেখো বৃত্তগুলো দেখো আকার দেখো সমান নয়, একটার আকার বড় একটার আকার ছোট, তাহলে এটা আকার সমান নয়, সেজন্য এটা সর্বসম হবে না। সর্বসম হবে না কেন? আকার সমান নয়, একটার ব্যাসার্ধ বড় একটা ব্যাসার্ধ ছোট, তাহলে এটা মিথ্যা। এখানে যদি সর্বসম হবে বলে তাহলে এটা মিথ্যা। তাহলে 3 নম্বর হচ্ছে মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। চলো 4 নম্বর প্রশ্ন। লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির ওপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কু প্রথমে এঁকে নেব, একটা লম্ববৃত্তাকার শঙ্কু প্রথমে আমরা এঁকে নেব। এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু। বলেছি লম্ববৃত্তাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির ওপর লম্ব টানতে হবে, তাহলে এখান থেকে লম্ব টানতে হবে, এখান থেকে লম্ব টানতে হবে, লম্বটা এরকম হবে। এই লম্বটা ভূমিকে কোথায় স্পর্শ করবে? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করবে, কেন্দ্রে স্পর্শ করবে। কিন্তু এখানে বলে দিয়েছে ভূমির যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। ভূমির যে কোনো বিন্দু মানে কি? ভূমির বিন্দুটা যেহেতু ভূমির ক্ষেত্রটা যেহেতু গোলাকার, তাহলে অনেক বিন্দু আছে, এখানে এখানে অনেক বিন্দু আছে, এই বিন্দুতে যেখানে সেখানে স্পর্শ করতে পারে না, ও একমাত্র বৃত্তের কেন্দ্রতে স্পর্শ করবে, তাহলে এটা মিথ্যা, যে কোনো বিন্দুতে হবে না। তাহলে 4 নম্বরটা হলো মিথ্যা। 5 নম্বর দেখো কি আছে আমাদের। 5 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য থেকে বড়। এখানে দেখো দেওয়া রয়েছে লম্বের দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য থেকে বড় হলে থিটার মান 30 ডিগ্রি হতে পারে না। তা লম্ব আছে ভূমি আছে, তাহলে আমরা লম্ব ভূমিতে কার সম্পর্ক জানি? ট্যান থিটা। তাহলে আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে দেখো থিটার মান 30 ডিগ্রি বলেছে, তাহলে ট্যান 30 ডিগ্রি মান কত হয়? আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান 1/√3 হয়। তাহলে √3 ভ্যালু দেখবে 1 থেকে বড় হয়, কেন? √1 করলে 1 হয়, আর √4 করলে 2 হয়, √3 তো এদের মাঝে আছে, এদের মাঝে √3 আছে, তাহলে এর ভ্যালুটা 1 আর 2 এর মধ্যে হবে, মানে 1 থেকে বড় হবে, 1 থেকে বড়, 1 থেকে বড় হবে, √3 ভ্যালু 1 থেকে বড় হবে। তাহলে নিচে দেখো ছোট, নিচে ছোট, ভুল বললাম, নিচে বড়, √3 তো 1 থেকে বড়, উপরে তো 1 আছে, তাহলে উপরে দেখো উপরে হচ্ছে ছোট আর নিচে দেখো বড়। তাহলে লম্বটা উপরে কি আছে? উপরে কে থাকে? উপরে থাকে লম্ব, তাহলে লম্ব ছোট হচ্ছে, এখানে দেখো লম্ব ছোট আর ভূমি দেখো বড়, কিন্তু এখানে দেখো বলে দিয়েছে লম্ব বড় ভূমি ছোট, তাহলে থিটার মান 30 ডিগ্রি হলে এই যে শর্তটা রয়েছে এই শর্তটা দেখো মানছে না, লম্ব ভূমির থেকে বড়টা মানছে না। এখানে আমাদের লম্ব ছোট হয়ে যাচ্ছে, ভূমি বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা মানছে না, তাহলে আমাদের থিটার মান 30 ডিগ্রি হতে পারবে না। কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখো থিটার মান 30 ডিগ্রি হতে পারে না, এটা তো সত্য। তাহলে আমাদের উত্তর, তাহলে আমাদের এই যে 5 নম্বর যেটা রয়েছে, তাহলে 5 নম্বরটা হবে সত্য। 6 নম্বরে এসো। 6 নম্বরে কি হচ্ছে? রাশিবিজ্ঞানে এই যে ফ্রিকোয়েন্সি যেগুলো রয়েছে, মানে তোমার সামেশন এফআই, এদের যে মানটা, এই মানগুলোর যোগফল n হয়, এটা সত্য। 6 নম্বরটা সত্য। 4 দিকের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 নম্বরের প্রশ্ন। 1 দিকের প্রশ্ন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 10,000 টাকা ধার নেওয়ার 2.5 বছর পর সুদে আসলে কত টাকা শোধ করতে হবে? এখানে দেখো প্রথমে আর এর মান দিয়ে দিয়েছে, আর এর মান দিয়েছে 10%, আসলটা দিয়েছে, পির মান দিয়ে দিয়েছে 10,000 টাকা। সময়টা দেখো দিয়েছে, এখানে সময় দেখো, এই যে সময়টা দেখো এখানে দিয়েছে 2.5 বছর, মানে 2 বছর আবার হাফ বছর। তাহলে আমরা প্রথমে এই 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করব, আর এই হাফ বছরের জন্য আমরা সরল সুদের সূত্র ব্যবহার করব, কারণ হাফ বছরের জন্য তো আমরা সমূল চক্রবৃদ্ধির সূত্র ব্যবহার করতে পারবো না। তাহলে 2 বছরের জন্য আমরা প্রথমে চক্রবৃদ্ধি সূত্র বার করে নেব। তাহলে 2 বছর, এখানে n এর ভ্যালু 2, তাহলে n এর ভ্যালু আমরা 2 এর জন্য প্রথমে সমূল চক্রবৃদ্ধি বার করে নেব। তাহলে 2 বছরে বা 2 বছর পর বা 2 বছরে
সমূল চক্রবৃদ্ধি সমান সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1+r/100 মাথায় n সমান পি মানে 10,000, 1+r এর মান 10/100 মাথায় n মানে 2, ওপরে একটা শূন্য নিচের একটা শূন্য কেটে যাবে, তাহলে এখানে রয়েছে 10,000, ভেতরে দেখো 1+1 10 রয়েছে তার স্কোয়ার সমান এখানে 10,000, আর ভেতরে দেখো এটা লসাগুগুলো নিচে হবে 10 আর উপরে হবে 10+1 মানে 11 তার স্কোয়ার সমান 10,000 ইন্টু 11/10 দুবার আছে। এই নিচে দুটো শূন্যের সাথে ওপরে দুটো শূন্য কাটবে, তাহলে ওপরে 11 হচ্ছে 121, 11 হচ্ছে 121 আর দুটো শূন্য আছে মানে 12,100 টাকা। এটা হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। এখন আর আমাদের হাফ বছরটা বাকি আছে, 2 বছরটা হয়ে গেছে, তাহলে হাফ বছরটা বাকি আছে, তাহলে এখন হাফ বছরের জন্য সরল সূত্র বার করে নেব। তাহলে হাফ বছরে এখন হাফ বছরে সরল সুদ সমান কত হবে? সূত্র হচ্ছে PR/T/100, পির মানটা কত? এই সমূল চক্রবৃদ্ধি হবে পির মান, তাহলে 12,100, আর এর মান 10, টির মান হচ্ছে হাফ, তাহলে উপরে 1 নিচে 2 আর পুরোটা নিচে আছে 100, তাহলে নিচে দুটো শূন্যের সাথে ওপরে দুটো শূন্য কেটে যাবে, ওপরে দুটো শূন্য কেটে যাবে এবং নিচে 2 এর সাথে 10টা কাটবে 5 দিয়ে, তাহলে এটা গুণ করলে 605 টাকা। এটা হচ্ছে সুদ। তাহলে মোট সুদ আসল কত হবে? তাহলে সুদ আসল হবে, সুদ আসল দুটো চেয়েছে, তাহলে সুদ হচ্ছে 605 টাকা, আসল হচ্ছে 12,100 টাকা, তাহলে যোগ করলে হবে 12,705 টাকা, তাহলে 12,705 টাকা, এটাই হচ্ছে আমাদের উত্তর, 12,705 টাকা হচ্ছে আমাদের উত্তর। এটি হচ্ছে 2.5 বছর পর সুদ আসলের পরিমাণটা হচ্ছে 12,705, এটি হচ্ছে উত্তর। পরের প্রশ্ন 4 থেকে 2 এর প্রশ্ন, রাম ও রহিম যথাক্রমে 5,000 টাকা ও 2,000 টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর রাম 3,000 টাকা তুলে নিল এবং রহিম 3,000 টাকা লগ্নি করলো। লগ্নি করা মানে জমা দেওয়া, মানে লগ্নি মানে জমা, ও জমা করলো। বছরের শেষে রামের লভ্যাংশ 800 টাকা হলে মোট লাভ কত সেটা বার করতে হবে। আমরা মোট লাভটা ধরে নেব, ধরি মোট লাভ x টাকা, ধরি মোট লাভ x টাকা। তাহলে এখানে রাম আর রহিমের মূলধনের অনুপাতটা বার করে নেব, রাম আর রহিমের মূলধনের অনুপাত বার করব, রাম ও রহিমের মূলধনের অনুপাতটা বার করব, মূলধনের অনুপাত সমান, দেখো প্রথমে রাম রয়েছে, রামের দেখো প্রথমে দেখো রামের টাকা ছিল 5,000 টাকা এবং রহিমের টাকা দেখো ছিল 2,000 টাকা, রহিম ছিল 2,000 টাকা, 2,000 টাকা। এবার এখানে দেখো বলে দিয়েছে ব্যবসা শুরু করার 6 মাস পর, তাহলে প্রথম 6 মাসের জন্য ওদের 5,000 টাকা থাকবে, এর রামের 5,000 টাকা থাকবে এবং রহিমের 2,000 টাকা থাকবে। এখন 6 মাস পর রাম কি করেছে? 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে রামের ছিল 5,000 টাকা, 3,000 টাকা তুলে নিলে কত হবে? 2,000 টাকা, তাহলে এখন রামের রয়েছে 2,000 টাকা। এই 2,000 টাকা কত মাস কাটবে? 1 বছর মানে কি 6 মাস হয়ে গেছে, তাহলে আরো 6 মাস রয়েছে, তাহলে 6 মাস কাটবে। আর এখানে তোমার রহিমের ক্ষেত্রে রহিম আরো কি করেছে? 3,000 টাকা জমা দিয়েছে, তাহলে ছিল 2,000, আরো 3,000 টাকা জমা দিলে 5,000 টাকা, আরো 6 মাস কাটবে। তাহলে এটি হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবার লক্ষ্য করো এখানে, এবার লক্ষ্য করো এখানে গুণ করলে দেখো কি হবে? 6 5 30, 30,000 আর 6 দিয়ে 12 মানে 42,000 হচ্ছে, এখানে 42,000 ইস টু, এখানে দেখো 6 দিয়ে 12, 12,000 আর এখানে 6 5 30,000 মানে এখানেও 42,000, মানে কেটে কুটে দুটো কেটে যাবে পুরোটা, সমান হচ্ছে 1:1।
অনুপাত হচ্ছে 1:1। এবার এখানে দেখো বলে দিয়েছে বছরের শেষে রামের লভ্যাংশ বলে দিয়েছে। তাহলে রামের লভ্যাংশ কত হবে? লাভ হচ্ছে x টাকা, তাহলে x ইন্টু 1 বাই আনুপাতিক ভার কত 1/1 + 1 মানে 2, এটা সমান বলে দিয়েছে 800 টাকা। এটা হচ্ছে শর্তানুসারে এটা বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বার করে নেবো। তাহলে x সমান 2টা দিকে যাবে, 800 ইন্টু 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে 1600 টাকা। তাহলে মোট লাভ সমান 1600 টাকা। এটি হচ্ছে উত্তর, 1600 টাকা হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, a/b সমান c/d হলে দেখাতে হবে a - b/b সমান c-d/d দেখাতে হবে। তাহলে দেওয়া রয়েছে a/b সমান c/d দেওয়া রয়েছে, তার মানে a/b সমান c/d দেওয়া আছে। এটাকে কে ধরে নেব, যেখানে কে হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব b কে এবং সির মানটা পেয়ে যাব d কে। কেন? এই প্রথম দুটোকে a/b সমান কে ধরলে তাহলে b এর ভ্যালু হবে b ইন্টু কে, এবং c/d সমান কে ধরলে তখন এখান থেকে সির ভ্যালু পেয়ে যাব d কে। এবারে বাম পক্ষ লিখব, বাম পক্ষ সমান কি রয়েছে a - b/b মানে বাই করে লিখব সমান a - b, এর ভ্যালু জানি b কে, -b/b। ওপর থেকে দেখো একটা b দেখো কমন চলে আসবে, তাহলে পড়ে থাকবে k-1, নিচে পড়ে থাকছে b কেটে যাবে, তাহলে ওপরে থাকছে k-1। এখন ডান পক্ষ লিখব, ডান পক্ষে রয়েছে c-d/d, সির ভ্যালু জানি d কে, তাহলে dk - d/d। ওপরে d কমন আসবে, তাহলে k-1 পড়ে থাকবে, নিচে d কেটে যাবে, তাহলে আমরা পাচ্ছি k-1। তাহলে দুটোর দেখো বাম পক্ষ ডান পক্ষ দেখো সব k-1, এখনো k-1। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান, বাম পক্ষ সমান ডান পক্ষ। তার মানে বাম পক্ষে কি ছিল a - b/b মানে রেশিও b সমান ডান পক্ষে কি ছিল c-d/d মানে এটা অনুপাত করে লেখা যায়, তাহলে রেশিও d। তাহলে প্রমাণিত, এটাই দেখাতে বলেছিল। তারপরে সহজ প্রমাণ 4 দাগের প্রশ্ন, যদি α³ + β³ সমান b³ - 3abc/a³ হয়, দেখাও যে ax² - bx + c = 0 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে এখানে সেই শর্তটা দেওয়া রয়েছে, তাহলে এইটা থেকে আমরা লিখব প্রথমে α³ + β³ সমান দেওয়া রয়েছে b³ - 3abc পুরোটা বাই a³ বা আমরা জানি a³ + b³ সূত্র জানি, সেটা এখানে ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে a + b হোল কিউব - 3ab × a + b, এখানে a এর জায়গায় আলফা বিটা রয়েছে, তাহলে আলফা + বিটা হোল কিউব - 3 α বিটা × আলফা + বিটা। আর ডান দিকে দেখো a³ দিয়ে ভাগ করে দেবো, তাহলে b³ / a³ - 3abc/a³। তাহলে এখানে দেখো একটা উপরের এর সাথে নিচের a²টাকে a³ কেটে a² পড়ে থাকবে, তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি b/a হোল কিউব - 3c/a, আর ব্র্যাকেটে আমরা লিখতে পারি b/a। দেখো এটাকে নিচের স্কোয়ারটাকে ভেঙে দিয়েছি, ভেতরে একটাই করেছি, নিচে একটাই করেছি। আর বাম পক্ষে আমাদের রয়েছে α + বিটার হোল কিউব -3α বিটা × আলফা + বিটা। এবারে দুদিকটা আমরা তুলনা করব, তাহলে তুলনা করলে আমরা পাবো, দেখো এখানে দেখো যে α + বিটার হোল কিউব, এখানে দেখো b/a হোল কিউব, তাহলে α + বিটা হবে b/a, এবং এখানে দেখো -3α বিটা, এখানে দেখো -3c/a, আর এখানে α + বিটার জায়গায় দেখো b/a রয়েছে।
তাহলে আলফা বিটার ভ্যালুটা হবে সি বাই এ, তাহলে আলফা বিটা সমান সি বাই এ। তাহলে এখন আমরা সমীকরণটা বানাতে পারবো, আলফা বিটা যে সমীকরণের বিশেষ সমীকরণটা বানাতে পারবো। তাহলে সমীকরণটি হবে কত, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল সমান 0। এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ভ্যালু হচ্ছে বি বাই এ এক্স প্লাস আলফা বিটা পেয়েছি সি বাই এ সমান 0। এবার আমরা লসাগু করে দেবো। তাহলে লসাগু করলে আমরা পাবো পুরোটার নিচে হবে এ, তাহলে উপরে হবে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান 0। আমি উপরে লিখছি। তাহলে এবার এটা ওদিকে কি 0 হয়ে যাবে, তাহলে সমীকরণটা হবে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি সমান 0। দেখো সমীকরণটা এটাই রয়েছে, এই যে সমীকরণটা রয়েছে, সমীকরণটা হবে এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা বিটা। তাহলে দেখিয়ে দিলাম, তাহলে এই সূত্রটা ধরে আমরা দেখিয়ে দিলাম এ এক্স স্কোয়ার, অতএব এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা, আলফা ও বিটা। তাহলে প্রমাণিত করে দেখিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, 60 ডিগ্রি পরিমাপের একটি কোণ বিশিষ্ট কোনো ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী, ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান কত সেটা বলতে হবে। তাহলে 60 ডিগ্রি পরিমাপের একটা কোণ বিশিষ্ট একটি ত্রিভুজ, একটা ত্রিভুজ তাহলে অঙ্কন করবো যার একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং এই ত্রিভুজটির একটি বাহু তার পরিকেন্দ্রগামী। আমরা জানি ত্রিভুজের একটি বাহু যদি পরিকেন্দ্রগামী হয় তখন ত্রিভুজটা হয়ে যায় সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা হয়ে যাবে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এবং এইখানে পরিকেন্দ্রটা থাকে, ও থাকে। তাহলে পরিবৃত্ত একটা আঁকতে হবে আমাদের। তাহলে এরকম ভাবে একটা পরিবৃত্ত, এরকম ভাবে একটা, তাহলে পরিবৃত্ত আঁকতে হবে, এভাবে একটা পরিবৃত্ত হবে। আমি পরিবৃত্তর নাম দিচ্ছি এ বি সি, এ বি সি। এখন বলে দিয়েছে 60 ডিগ্রি, একটা কোণের মান 60, আমরা এই সি কোণটাকে 60 ডিগ্রি ধরলাম, এই কোণটাকে 60 ডিগ্রি ধরলাম, এটা 60 ডিগ্রি কোণ। তাহলে 60 ডিগ্রি পরিমাপের এক কোণ বিশিষ্ট একটি ত্রিভুজের একটি বাহু তার পরিকেন্দ্রগামী, তাহলে পরিকেন্দ্র দিয়ে যাচ্ছে বাহুটা, ঠিক আছে। ত্রিভুজটির অবশিষ্ট দুটি কোণের শীর্ষবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে অবশিষ্ট দুটি কোণ মানে বি আর এ, এ বি। তাহলে এ বি এই দুটো শীর্ষবিন্দুগামী পরিব্যাসার্ধ, তাহলে একটা হচ্ছে এ বিন্দু দিয়ে পরিব্যাসার্ধ হচ্ছে এও, এবং বি বিন্দু দিয়ে পরিব্যাসার্ধ হবে বিও। তাহলে বি বিন্দু থেকে একটা পরিব্যাসার্ধ আঁকবো, তাহলে বিও এইটা। এই দুটো পরিব্যাসার্ধ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে তার মান, মানে এই কোণটা চেয়েছে, এ ও বি কোণটা চেয়েছে, এ ও বি কোণ কত হবে সেটা বার করতে হবে, এ ও বি কোণ, এই কোণটার মান বার করতে হবে। তাহলে এখন ভালো করে লক্ষ্য করো, এই এবি বৃত্তচাপ দ্বারা গঠিত, এবি বৃত্তচাপ দ্বারা গঠিত, দেখো এই ও বি দেখো কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রে আছে, এটা কেন্দ্রস্থ কোণ। এবং এই এবি বৃত্তচাপ দ্বারা গঠিত দেখো বহিস্থ কোণ, দেখো এই এ সি বি কোণ, এ সি বি কোণ, এ সি বি কোণ, এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, আচ্ছা বহিস্থ কোণ না, এটা বৃত্তস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। এবং এও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। এখন আমরা জানি কেন্দ্রস্থ কোণ হয় বহিস্থ কোণের বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে এও বি কোণটা হয়ে যাবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে 2acb কোণ। এখানে acb কোণটা রয়েছে 60 ডিগ্রি, তাহলে 2 × 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি। তাহলে উত্তরটা হচ্ছে এই পরিকেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, 6 প্রশ্ন, এ ও বি এর মাধ্যমে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য প্রকাশ করো যেখানে এবির মধ্যে এটা বড়। তাহলে ভালো করে লক্ষ্য করো, একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের আমরা জানি এটা লম্ব হয়, এটা ভূমি, এবং এটা অতিভুজ। তাহলে তোমার এখানে দুটো ধ্রুবক দেওয়া আছে, একটা এ একটা বি, এই এ বি কে নিয়ে
সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, লম্ব, ভূমি, অতিভুজ তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা একটা জানা সূত্র জানি, দেখো এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র আমরা জানি কি হয়, এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কেন লিখলাম, দেখো এখানে দেখো দুটো দেখো স্কোয়ার আছে, এর মাথায় একটা স্কোয়ার, এর মাথায় একটা স্কোয়ার, কিন্তু এখানে দেখো স্কোয়ারটা নেই আবার। আর আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা জানি। আর দেখো সবার মাথায় দেখো 2 আছে, এখানে মাথায় 2 স্কোয়ার, এর মাথায় 2, এর মাথায় 2, এখানে দেখো দুটোর মাথায় 2 আছে কিন্তু 4ab এর মাথায় 2 নেই। তাহলে আমরা এখানে এর জায়গায় এ স্কোয়ার বসাবো, বির জায়গায় বি স্কোয়ার বসাবো, বসালে আমাদের সব জায়গায় স্কোয়ারটা চলে আসবে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, তাহলে এখানে আমরা এর জায়গায় এ স্কোয়ার বসিয়ে দেবো, তাহলে এ স্কোয়ার, বির জায়গায় বি স্কোয়ার বসাও, তাহলে এখানে এ স্কোয়ার, বির জায়গায় বি স্কোয়ার, এর জায়গায় এ স্কোয়ার, বির জায়গায় বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, দেখো পরের লাইনে লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস, এটা দেখো 2ab হোল স্কোয়ার লেখা যায়। তাহলে দেখো সবার মাথায় 2 আছে, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে এখানে সম্পর্কটা লিখলে হবে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লম্বটা তাহলে কত পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভূমি পাচ্ছি 2ab এবং অতিভুজ পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে একটা স্কোয়ার মিস গেছে, এটা লিখতে হবে বি স্কোয়ার। তাহলে তিনটি বাহু দৈর্ঘ্য হলো যথাক্রমে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য হলো যথাক্রমে, প্রথমে লম্বটা লিখবো, লম্ব হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে ভূমি লিখবো, এটা হচ্ছে 2ab, তারপরে অতিভুজ লিখবো, অতিভুজ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। পরের প্রশ্ন, 7 প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পর পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। পি এ বি কোণ 80 ডিগ্রি হলে পি সি বি কোণের বৃত্তীয় মান কত সেটা লিখতে হবে। তাহলে দুটি বৃত্ত আছে, তাহলে প্রথমে দুটো বৃত্ত আমরা এঁকে নেব, দুটো বৃত্ত আগে এঁকে নেব। তাহলে দেখো এই একটা বৃত্ত ড্র করলাম, আবার এই একটা বৃত্ত পরস্পরকে দুটো বিন্দুতে ছেদ করেছে, একটা হচ্ছে পি, একটা কিউ। তাহলে ওপরের বিন্দুটাকে পি নাম দিলাম আর নিচের বিন্দুটাকে কিউ নাম দিলাম, এটা কিউ নাম দিলাম। এখন কি বলেছে, পি ও কিউ বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করেছে এবং দ্বিতীয় বৃত্তটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তার মানে এইখান থেকে একটা সরলরেখা টানবো যেটা দুটো বৃত্তকে ছেদ করেছে, আবার কিউ থেকে একটা সরলরেখা টানবো যেটাও দুটো বৃত্তকে ছেদ করেছে। বলেছে প্রথম বৃত্তকে ছেদ করেছে এ আর বি বিন্দুতে, তাহলে এটা হচ্ছে এ বিন্দুতে আর বি বিন্দু, আর দ্বিতীয় বৃত্তকে ছেদ করেছে সি ও ডি, তাহলে এটা হবে সি, এটা হবে ডি। এখন বলে দিয়েছে পি এ বি কোণ, পি এ বি কোণ মানে পি এ বি কোণ, তাহলে এখানে এই এ বিটাকে যোগ করতে হবে, এ বিটাকে যোগ করতে হবে, এ বিটাকে যোগ করতে হবে, এই এ বিটাকে যোগ করলাম, তাহলে পি এ বি কোণ, পি এ বি কোণ মানে এই কোণটা বলে দিয়েছে 80 ডিগ্রি, এটা 80 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এখানে বার করতে হবে পিসি ডি কোণ বার করতে হবে, পিসি ডি কোণ মানে এই সিডিটাকে যোগ করব, এই কোণটা বার করতে হবে, এই কোণটা কত হবে সেটা বার করতে হবে, এই কোণটা বার করতে হবে। তাহলে এখন এই পিকিউটাকে যোগ করে দেবো, তাহলে যোগ করে দেবো, তাহলে যোগ করলে তাহলে লক্ষ্য করো এই যে এ বি কিউ পি এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। দেখো বৃত্তের মধ্যে রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ, এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা বৃত্তস্থ চতুর্ভুজে কি জানি, বিপরীত কোণগুলি সম্পূরক হয়। তাহলে এটা যদি 80 হয় তাহলে এই যে কোণটা পি কিউ বি, তাহলে অতএব পি কিউ বি এই কোণটা কত হবে, তাহলে পি কিউ বি প্লাস 80 ডিগ্রি সমান 180 ডিগ্রি হবে। তাহলে পি কিউ বিটা হবে 180 ডিগ্রি থেকে 80 বাদ যাবে সমান 100 ডিগ্রি।
তাহলে এই কোণটাকে কিউ কোণটা পেয়ে গেলাম কিন্তু 100 ডিগ্রি, তাহলে এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি, এই কোণটা 100 ডিগ্রি। তাহলে এটা যদি 100 হয় তাহলে এই কোণটা কত পাবো, এই দিকের এই কোণটা কত পাবো, এই কোণটা কত পাবো। এখন দেখো বি বি কিউ ডি এটা একটা সরলরেখা, তাহলে একটা সরল কোণ মানে 180 ডিগ্রি। তার মধ্যে দেখো বাম দিকের পার্টটা দেখো 100 ডিগ্রি, এটা 100 ডিগ্রি, তাহলে এদিকের পার্টটা কত হবে, পি কিউ ডি কোণ কত হবে, পি কিউ ডি কোণ, পি কিউ ডি কোণ এটা কত হবে, এটা হবে 180 থেকে 100 বাদ দিতে হবে সমান 80 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 80 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা পেলাম 80 ডিগ্রি, এইটা পেলাম 80 ডিগ্রি, নিচেরটা পেলাম 80 ডিগ্রি। আবার দেখো এই কোণটা আর উপরে যে সি কোণটা আছে, দুটো কোণ দেখো সম্পূরক হবে, কারণ এটাও একটা বৃত্ত চতুর্ভুজ। এই পি সি ডি কিউ, পি সি ডি কিউ এটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এখানেও তোমার বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে পি সি ডি কোণ, পি সি ডি কোণ হবে 180 মাইনাস এই পি কিউ ডি কোণ, পি কিউ ডি কোণটা কত পেয়েছি আমরা, 80 ডিগ্রি পেয়েছি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। এখন এই কোণটার বৃত্তীয় মান চেয়েছে, আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি হবে পাই বাই 180, আর এখানে চেয়েছে 80 ডিগ্রি, 100 ডিগ্রি চেয়েছে, তাহলে 100 ডিগ্রি হবে পাই বাই 180, সঙ্গে 100 গুণ করে দেবো, তাহলে 0 0 কাটবে, 2 দিয়ে কাটবে, 2 5 10, 9 2 18, তাহলে এটা পাচ্ছি 5 পাই বাই 9, তাহলে উত্তর হবে 5 পাই বাই 9 রেডিয়ান, এটা হচ্ছে উত্তর। পিসিডি এর বৃত্তীয় মান হচ্ছে 5 পাই বাই 9, এটি হচ্ছে উত্তর। পরের প্রশ্ন 8এর প্রশ্ন, কোন লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 2:1, পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের কত গুণ সেটা আমাদের বার করতে হবে। তাহলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, লম্ব বৃত্তাকার শঙ্কু রয়েছে, লম্ব বৃত্তাকার শঙ্কু আঁকলে কেমন হবে, এটি হচ্ছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, এরকম একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, এরকম লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, তাহলে এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা এবং এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর, এটা হচ্ছে এটা হচ্ছে তির্যক উচ্চতা এল, এটা হচ্ছে এইচ। তাহলে এখানে দেখো বলে দিয়েছে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে, তাহলে আমরা অনুপাত থেকে আমরা উচ্চতার ব্যাসার্ধ ধরে নেব। তাহলে ধরি, উপরে লিখছি, ধরি শঙ্কুর উচ্চতা সমান 2x একক আর ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ তার দৈর্ঘ্য হবে কত, x একক, 1 ইন্টু এক্স মানে x একক। এখন পার্শ্বতলের ক্ষেত্রফল বার করবো, ভূমির ক্ষেত্রফল বার করবো, তাহলে এখন পার্শ্বতলের ক্ষেত্রফল হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় পাই আর এল। এখন দেখো এই যে এখানে যে লিখেছি এইচ এল আর যে লিখেছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে পাবো অতিভুজ স্কোয়ার মানে এল স্কোয়ার সমান হবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা এল পাবো, বর্গমূল করে দেবো, তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট, তাহলে এখানে এল এর মানটা বসিয়ে দেবো, তাহলে এখানে পাই আর এল হচ্ছে রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান পাই, আর এর মানটা আমরা ধরেছি এক্স, এক্স ব্যাসার্ধ এক্স আছে, রুট ওভার এইচ, এইচ মানে উচ্চতা কত আছে 2x, 2x স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার সমান পাই এক্স, এটা হবে 4 প্লাস 1 মানে 5x স্কোয়ার, রুটের মধ্যে হচ্ছে 5x স্কোয়ার সমান পাই এক্স ইন্টু রুট 5x সমান সমান পাই ইন্টু এক্স স্কোয়ার, আর এখানে আছে রুট 5, রুট 5টা আগে লিখছি, রুট 5 পাই এক্স স্কোয়ার, এটা লেখা যায় রুট 5 ইন্টু পাই এক্স স্কোয়ার। এখন দেখো ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কত হবে, ভূমির ক্ষেত্রফল, এটা একটা বৃত্ত, তাহলে হবে পাই আর স্কোয়ার, আর এর মান কত, ব্যাসার্ধ কত এক্স, তাহলে এটা হবে পাই এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো পাই এক্স স্কোয়ার একটা পেয়েছিলাম, এই পাই এক্স স্কোয়ার পেয়েছিলাম, তাহলে এটাকে লেখা যায় রুট 5 ইন্টু পাই এক্স স্কোয়ার, লিখবো ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। তাহলে আমরা কি পেলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল, এই পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেলাম
√5 ইন্টু ভূমির ক্ষেত্রফল। তাহলে আমাদের উত্তর কী হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে উত্তরটা লিখে নেব, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পার্শ্বতলের ক্ষেত্রফল হবে ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। এটি হচ্ছে উত্তর। পরের প্রশ্ন, 9 দাগের প্রশ্ন, একই উচ্চতা বিশিষ্ট একটি আয়ত ঘনকাকার ও একটি ঘনকাকার বক্সের মধ্যে আয়ত ঘনকাকার বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে উচ্চতার 7 গুণ ও 3 গুণ। সবচেয়ে বেশি কয়টি ঘনকাকার বক্স আয়ত ঘনকাকার বক্সে রাখা যাবে সেটা বার করতে হবে। তাহলে এখানে দুটো বক্স রয়েছে, একটা রয়েছে আয়ত ঘনকাকার বক্স আর একটা রয়েছে ঘনকাকার বক্স। দুটোর ক্ষেত্রে কিন্তু উচ্চতাটা সমান। তাহলে আমরা উচ্চতা ধরে নেব। তাহলে ধরি আয়ত ঘনকাকার ও ঘনকের উচ্চতা সমান x একক। এখন আয়ত ঘনকাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থটা বার করে নেব। আয়ত ঘনকাকার বক্সের বা বক্সটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য বলেছে উচ্চতার 7 গুণ মানে 7 ইন্টু x একক, এবং প্রস্থ কত হবে? উচ্চতার 3 গুণ মানে 3 ইন্টু x একক। তাহলে আয়তন বার করে নেব। তাহলে আয়ত ঘনকাকার বাক্সটির আয়তন বার করে নেব। তাহলে আয়তন হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 7x, প্রস্থ হচ্ছে 3x, আর উচ্চতা হচ্ছে x, সমান 7 3 21, 21 x³ ঘন একক। আবার আমরা ঘনকটির ক্ষেত্রে আয়তনটা বার করে নেব। তাহলে এখন ঘনকাকার বক্সের এখানে বাহুর দৈর্ঘ্য কত হবে? সব বাহুর দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য প্রস্থটা সব সমান তো এখানে। তাহলে বাক্সের দৈর্ঘ্য হচ্ছে উচ্চতা প্রস্থ দৈর্ঘ্য সব সমান, তাহলে x একক। তাহলে ঘনকাকার বক্সের আয়তন কত হবে? আয়তন হবে 3টের গুণফল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে বাহুর কিউব মানে x³ ঘন একক। এখানে প্রশ্নে বলে দিয়েছে কয়টি ঘনকাকার বক্স আয়ত ঘনকাকার বাক্সে রাখা যাবে। যেহেতু আয়ত ঘনকাকার বাক্সের আয়তনটা বড়, তাহলে ওর মধ্যে ঘনকাকার অনেকগুলো বাক্স রাখা যাবে, ঘনকাকার বাক্সের সংখ্যাটা বলতে হবে। তাহলে অতএব ঘনকাকার বাক্সের সংখ্যা হবে, ঘনকাকার বক্সের সংখ্যা কতগুলো হবে? সমান যেটা বড় মানে আয়ত ঘনকাকার বাক্সের আয়তন কত আছে? 21 ইন্টু x³। এটাকে ঘনকাকার বাক্সের আয়তন দিয়ে ভাগ করে দেবো। তাহলে x³ কেটে যাবে, তাহলে হচ্ছে 21 সমান 21টি। ঘনকাকার বাক্সের সংখ্যা হবে 21টি। পরের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, a সমান b ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা আর c সমান d ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা হলে a ও c র থিটা বর্জিত সম্পর্কটি লেখো। মানে থিটা বর্জিত মানে কি? থিটা বাদ, থিটা থাকবে না। a আর c দিয়ে সম্পর্ক লিখতে হবে। AC, এই যে AC যে সমীকরণটা দেওয়া রয়েছে এখান থেকে তোমাকে থিটাটাকে বর্জন করতে বলেছে। তাহলে প্রথমে দেওয়া রয়েছে a সমান b ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এখান থেকে লক্ষ্য করো আমরা লিখতে পারি বিটাকে বাম দিকে নিয়ে চলে যাও, তাহলে a/b হয়ে যাবে সমান সাইন থিটা প্লাস কস থিটা। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার দেখো 2 নম্বর সমীকরণ কি রয়েছে? কোনটা? c সমান d ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা। এখানে আমরা ডিটাকে বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে c/d পাবো সাইন থিটা মাইনাস কস থিটা। এটা হচ্ছে 2 নম্বর। এখন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে সাইন স্কোয়ারের জন্য কি করতে হবে? 1 নম্বর আর 2 নম্বর বর্গ করতে হবে, বর্গ করে যোগ করতে হবে। তাহলে আমরা এখন করব 1 নম্বর যে সমীকরণ আছে সেটার স্কোয়ার করব, আর 2 নম্বর সমীকরণের স্কোয়ার করব, করে যোগ করব। তাহলে 1 নম্বরের স্কোয়ার করলে কত পাবো?
বামপক্ষে কত হবে a বাই বি তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে বামপক্ষে পাবো বামপক্ষে পাবো a বাই বির হোল স্কোয়ার আর সি বাই ডির হোল স্কোয়ার পাবো, আর ডান পক্ষে পাবো সাইন থিটা প্লাস কস থিটা পুরোটার হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটার পুরোটার হোল স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার সমান, এটা দেখো এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার, এটা হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তাহলে এটা হবে 2 ইন্টু 1 মানে 2। তাহলে সম্পর্কটি হলো এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার সমান 2। তাহলে এখানে দেখো থিটা নেই, থিটা বর্জন হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন, যে কোনো দুটি সূক্ষ্মকোণের সাহায্যে প্রমাণ করো কোন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতি কোণের মধ্যে বিপরীত সম্পর্ক রয়েছে। তাহলে একটা স্তম্ভ আঁকতে হবে এবং সূর্যের উন্নতি কোণগুলো আঁকতে হবে, যে কোণগুলো দুটি সূক্ষ্মকোণ রয়েছে। তাহলে একটা স্তম্ভ প্রথমে আঁকতে হবে, স্তম্ভ একটা আঁকলাম, এটার নাম দিলাম এবি। তাহলে এটা হচ্ছে এ, নিচেরটা হচ্ছে বি, এবি হচ্ছে স্তম্ভ। এখন সূর্যের উন্নতি কোণের জন্য এই এ বিন্দু থেকে এখানে সি বিন্দু দিলাম, তাহলে এইটা হচ্ছে কোণ, এই কোণটাকে থিটা নাম দিলাম। তাহলে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, যেটা হচ্ছে সূর্যের উন্নতি কোণ সি পয়েন্ট থেকে। আবার এ থেকে এখানে একটা ডি পয়েন্ট নিলাম, তাহলে ডি পয়েন্টের সাপেক্ষে কোণটা ধরলাম ফাই, এটা একটা সূক্ষ্মকোণ। তাহলে দুটো সূক্ষ্মকোণ নিয়েছি, একটা নিয়েছি থিটা, একটা নিয়েছি ফাই। এখন এবি যে স্তম্ভ রয়েছে, স্তম্ভের দেখো দুটো ছায়া রয়েছে, একটা বিসি আর একটা বিডি, বিসি রয়েছে আর বিডি রয়েছে। তাহলে ধরে নেবো, ধরি দুটি সূক্ষ্মকোণ বলেছে তো, তাহলে দুটি সূক্ষ্মকোণ দুটি উন্নতি কোণ, তাহলে দুটি সূর্যের দুটি সূক্ষ্মকোণ বলেছে তাই তো। তাহলে এখানে ধরি সূর্যের উন্নতি কোণ কোণ দুটি অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে একটা রয়েছে থিটা এবং বা ও ফাই এর সাপেক্ষে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য একটা হচ্ছে বিসি সমান এক্স একক ধরলাম, এবং আর ফাই এর সাপেক্ষে স্তম্ভের দৈর্ঘ্য ধরলাম বিডি, সেটা হচ্ছে ওয়াই একক ধরলাম। তার মানে এইটা হচ্ছে এক্স, বিসিটাকে ধরলাম এক্স, মানে এই পার্টটা হচ্ছে এক্স, এতটুকু পার্ট হচ্ছে এক্স, এইটুকু এক্স, আর ডিটা আর ওয়াইটা ধরলাম এখান থেকে, ওয়াইটা হচ্ছে এখান থেকে, এইটা হচ্ছে পুরোটা ওয়াই, বিডি পুরোটা হচ্ছে ওয়াই। তাহলে প্রথমে এখানে লক্ষ্য করো, এই ছায়া দৈর্ঘ্যের ক্ষেত্রে লক্ষ্য করো, স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যের ক্ষেত্রে লক্ষ্য করো ভালো করে, যে এই যে বিসিটা, এটা দেখো ছোট, কার থেকে, বিডির থেকে ছোট, কারণ বিডি দৈর্ঘ্য দেখো অনেক বড় আর বিসিটা ছোট, তার জন্য এক্স এর থেকে ওয়াইটা বড়। তাহলে আবার এই যে উন্নতি কোণের ক্ষেত্রে, সূর্যের উন্নতি কোণের ক্ষেত্রে লক্ষ্য করো, সূর্যের উন্নতি কোণের ক্ষেত্রে এখানে দেখো প্রথম কোণটা রয়েছে থিটা, পরের কোণটা রয়েছে ফাই। তাহলে দেখো কাছে যে কোণটা রয়েছে, কাছের কোণটা সবসময় বড় হয়, তাহলে থিটাটা বড় হবে, ফাইটা ছোট হবে, তাহলে থিটা ফাইয়ের থেকে বড়। তাহলে এখানে লক্ষ্য করো, এখানে ছিল এখানে ছিল এক্স আর ওয়াইয়ের মধ্যে ওয়াইটা বড়,
আর এক্সটা ছায়াটা তৈরি হয়েছিল থিটা কোণের সাপেক্ষে, আর ওয়াই যে ছায়ার দৈর্ঘ্যটা তৈরি হয়েছিল ফাই উন্নতি কোণের সাপেক্ষে। তাহলে এখানে দেখো থিটাটা বড়, তাহলে লক্ষ্য করো এক্স, এখানে দেখো এক্স ছোট ওয়াই বড়, এখানে দেখো থিটা বড় ফাই ছোট, তাহলে সম্পর্ক দেখো বিপরীত। তাহলে অতএব স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, একটা বাড়ছে একটা কমছে, তাহলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও সূর্যের উন্নতি কোণ বিপরীত সম্পর্কে রয়েছে, সম্পর্কে আছে বা রয়েছে, প্রমাণিত। পরের প্রশ্ন, 12 দাগের প্রশ্ন, কোন পরিসংখ্যা বিভাজন ছক থেকে প্রাপ্ত তথ্যের মধ্যমাটা দেওয়া রয়েছে এটা। আচ্ছা, মধ্যমার আমরা সূত্র জানি এমনিতে, মধ্যমা সমান কি হয়, মধ্যমা সমান হয় এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ পুরোটা বাই এফ ইন্টু এইচ। এখানে এর মানটা দেওয়া রয়েছে 14.5 প্লাস 45/2 মাইনাস 16/8 ইন্টু 5 দেওয়া রয়েছে। তাহলে তুলনা করলে দেখো আমরা এল এর মানটা পেয়ে যাচ্ছি, এল পেয়ে যাচ্ছি 14.5, আর এন বাই টু পাচ্ছি 45/2। আচ্ছা, সি এফ পাচ্ছি 16, এফ পাচ্ছি 8, আর এইচ পাচ্ছি 5। তাহলে ছকটা আমাদের পূরণ করতে হবে। প্রথমে শ্রেণী সীমানা কি হয়, এল থেকে হয়, তাহলে শুরু হবে 14.5 থেকে কত দূর পর্যন্ত হবে, এই 14.5 থেকে কি হবে, এর সাথে এইচ যোগ করতে হবে, মানে এল প্লাস এইচ, 14.5 প্লাস এইচ মানে 5, তাহলে 19.5, তাহলে 14.5 থেকে হবে 19.5, তাহলে দাগ দিয়ে 19.5, এটা হচ্ছে শ্রেণী সীমানার ছকটা পূরণ হলো 19.5, এটা 19.5। এবার পরিসংখ্যাটা কি হবে, এফ এর মানটা হচ্ছে পরিসংখ্যা, হবে, তাহলে এখানে এফ এর ভ্যালু হচ্ছে 8, তাহলে এখানে হবে 8, তাহলে এখানে হবে 8, পরিসংখ্যা হচ্ছে এফ এর মান হচ্ছে 8, এটা এফ এর মান 8। তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে দেখবে তোমরা ছকের ক্ষেত্রে দেখবে, ছকটা আমরা বানিয়েছিলাম, প্রথমে দেখবে এখানে যেটা থাকে এটা এফ এর ঘর থাকে, তাই তো, এখানে তোমার সি এফ এর ঘর থাকবে, এই ক্রমযৌগিক পরিসংখ্যার ঘর থাকে। তাহলে ভালো করে লক্ষ্য করবে, এখানে যে ভ্যালুটা রয়েছে এখানে 8 রয়েছে, তো তাহলে এর আগেরটা হয় সিএফ, মানে এইটা না হয় এইটা হয় সিএফ, এইটা দেখো এখানে দেখো 16 দেওয়া আছে, এই পার্টটা 16 দেওয়া আছে। তাহলে এখানে পার্টটা কত হবে, 16-র সাথে 8 যোগ করলে এই পার্টটা হয়, তাহলে 16 প্লাস 8 হবে, 16 প্লাস 8, 16-8 24, তাহলে 24, এটি হচ্ছে এই ছকগুলির মান। 24 এখানে হবে, এখানে 8 হবে, এখানে 14.5 থেকে 19.5। এটি হচ্ছে 12 দাগের প্রশ্ন। থ্যাংক ইউ।